অভিস্রবণী চাপ একই বায়ুমণ্ডলের চাপ এবং তাপমাত্রায় বিশিষ্ট একটি দ্রবণ এবং তার বিশুদ্ধ দ্রাবককে হবে। দ্রাবককে যদি একটি বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা পৃথক করে রাখা যায়, তো বৈষম্যবদ্ধ ঝিল্লি ভেদ করে বিশুদ্ধ দ্রাবকের অধিক ঘন দ্রবণের প্রবেশকে সম্পূর্ণভাবে বদ্ধ করতে অধিক দ্রবণের ঘনত্বের দ্রবণ দিক থেকে যে পরিমাণ চাপ প্রয়োগের প্রয়োজন হয় তাকে উক্ত দ্রবণ অভিস্রবণ চাপ বলে। গত ক্লাসে বললাম যে এটা হলো ঘন দ্রবণ, এটা হলো হালকা, মানে এটা এই দ্রবণটা ঘন, এটা হালকা। তাহলে মানে দ্রাবক কোন দিক থেকে কোন দিকে যাবে? ঘন থেকে হালকাতে যাবে। হ্যাঁ, ঘন থেকে হালকাতে। ঘন থেকে যে হালকাতে পানি যাবে, এই পানিটাকে যাওয়াটাকে প্রিভেন্ট করার জন্য, না পানি কোন দিক থেকে কোন দিকে যাবে? আরে পানি তো হালকা থেকে পানি তো ঘন হালকা দিকে থেকে যাবে। ঘনতে আসবে, উল্টা হবে তো। হ্যাঁ পানি হালকা থেকে ঘনতে আসবে না? হ্যাঁ, এটা বুঝে নাই কে? পানি তো হালকা থেকে ঘন দিকে বুঝে নাই? এটা হলো অনেক ঘন একটা কিশমিশ, হ্যাঁ এটা বলতাম কিশমিশতে আর বোঝা না, এটা হলো কিসে পানি। বোঝা যায়। বাইরে হলো পানি আছে। এখন পানি কোন দিক থেকে কোন দিকে আসবে? বাইরে থেকে ভেতর দিকে চলে আসবে। কিশমিশের ভিতরে আসবে না? তো কিশমিশের ভিতরে যদি ঘন হয়, এটা যদি ঘন হয়, এটা কিশমিশের ভিতরে, আর এটা হলো বাইরে, হলো পানি শুধু আছে। তাহলে পানি কোন দিক থেকে আসবে? হালকা থেকে ঘন দিকে যাবে। হ্যাঁ, এদিক থেকে এদিকে আসবে না? হ্যাঁ কথা হলো যে এখন এই যে পানিটা আসতেছে, এ আসাটাকে প্রিভেন্ট করার জন্য, এটা না আসতে পারে, যে চাপ প্রিভেন্ট করার জন্য এই ঘন দ্রবণ থেকে আমাকে যে চাপ দিয়ে ধরে রাখতে হবে ওকে, যাতে না আসতে পারে, এই চাপটাকে বলা হয় অভিস্রবণ। অভিস্রবণ চাপ। অভিস্রবণ আর অভিস্রবণের সমস্যা। এখানে অভিস্রবণের সংজ্ঞাটা কি ভুল দিছে? অভিস্রবণ কাকে বলে? অভিস্রবণ বেশি ঘনত্ব থেকে বলছে কম ঘনত্ব। একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যবদ্ধ ভিড় দ্বারা পাশাপাশি পৃথক থাকলে দ্রাবক পদার্থ যে পরিমাণ যে প্রক্রিয়া তার বেশি ঘনত্বের এলাকা থেকে দ্রাবক, হ্যাঁ ঠিকই তো আছে, ব্যাপনা না বেশি ঘনত্বের স্থান থেকে অল্প ঘনত্বের দিকে যায়। আমি বলি বলছে যে এখানে থাকলে দ্রাবক পদার্থ পাশাপাশি পৃথক থাকলে যে প্রক্রিয়া তার বেশি ঘনত্বের এলাকা হতে কম ঘনত্বের, বেশি ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের ঘনত্বের এলাকার দিকে ব্যাপিত হয় তাকে অভিস্রবণ বলে। বেশি কম ঘনত্ব থেকে না বেশি ঘনত্ব। ঠিক আছে, মানে দ্রাবক তার বেশি ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে বুঝছি। ঘনত্বের এলাকা হতে, মানে বুঝতে বুঝো। আমি বলি এটাই হলো কথা যে অভিস্রবণ এক ধরনের ব্যাপনও কিন্তু বলা যায়। অভিস্রবণ ইজ ওয়ান কাইন্ড অফ ব্যাপন। আমি বলছে যে দ্রাবক তার বেশি ঘনত্বের, মানে দ্রাবক তার নিজের বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে আসবে। মানে এটা কি? মানে এটা হলো বাইরের দিকে দ্রাবক, মানে পানির ঘনত্ব বেশি, পানির নিজে বেশি, ভিতরে কম, আর ভেতরে পানির পরিমাণ বা পানির ঘনত্ব কম। মানে শুধু পানির কথা বলছি, দ্রাবকের কথা বলছি, দ্রবণের কথা বলিনি। কিন্তু দ্রাবক তার নিজের বেশি পরিমাণ থেকে কমের দিকে আসবে না, তার বেশি পরিমাণ হিসেব করলে বেশি থেকে কমের দিকে আসবে। আবার ঘনত্বের হিসাব করলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে আসতেছে, ঘনত্বের হিসাব করলে। কিন্তু পরিমাণ যদি হিসাব করি যে তার মানে দ্রাবকের বেশি পরিমাণ থেকে, মানে বেশি ঘনত্ব থেকে, দ্রাবকের বেশি ঘনত্ব মানে কি? যে বাইরে শুধু পানি আর পানি দিয়ে ভর্তি, আর ভেতরে কোনো পানিই নাই, তাহলে পানির ঘনত্ব কোথায় বেশি? বাইরে বেশি। ওই জন্য তার মানে দ্রাবকের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে প্রবাহিত হয়। আর যদি বলি যে দ্রাবক তার বলা যাবে না, তার যদি বাদ দিয়ে দিই, তাহলে বলবো যে দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আসে, তারটা বাদ দিলেই শেষ। কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে প্রবাহিত হয় তাকে বলা হয় অভিস্রবণ।
স্যার এই যে এখানে স্টার্চ অদ্রবণীয় হাওয়া এর উপস্থিতিতে রক্ষী কোষদের অভিস্রবণিক চাপ কমে যায়। হুম, তাহলে স্যার রক্ষী কোষদের মধ্যে কি ঘনত্ব বেশি থাকে নাকি বাইরে ঘনত্ব বেশি থাকে? বাইরের ইয়ে থেকে বেশি থাকবে, তখন এটা কি হয়ে গেল? তো বাইরে বেশি থাকবে। হ্যাঁ, এটা তার আশেপাশের কোষ এখান থেকে এই জন্য স্টার্চ হয়ে গেছে। হ্যাঁ, এখানকার যে পানি, এখানে সব পানি আছে, পানির ঘনত্ব বেশি। হ্যাঁ, তার রক্ষী কোষ, আশেপাশের যে রক্ষী কোষ আছে, রক্ষী কোষের কম্পারেটিভলি কনসেন্ট্রেশন বেশি বেশি হয়ে গেছে। দ্যাট মিনস এটা যখন স্টার্চ হয়ে গেছে, এটা কনসেন্ট্রেশন কমে গেছে না, ঘনত্ব কমে গেছে। ঘনত্ব কমে গেলে তখন পানি কোন দিক থেকে কোন দিকে যাবে? বাইরের দিকে যাবে। বাইরে চলে যাবে না, তাহলে পানি দিকে চলে যাবে। বইয়ে বুঝলো মতো। এটাই বলছিলাম। নেক্সট তারপরে তানহা বলেন। আমার কোনো প্রবলেম নেই। Good. করবেন নাই, না থাকলে ভালো। আচ্ছা তাহলে, আচ্ছা পড়া পড়ছেন তো না? আমরা সালোক সংশ্লেষণ করতেছিলাম, হেডলাইন দিলেন সালোক সংশ্লেষণ, হেডলাইনে লেখেন সালোক সংশ্লেষণ। ফটোসিনথেসিস বলে দেন, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। ইংলিশে ব্র্যাকেট দিয়ে লেখেন ফটোসিনথেসিস, PHOTO, ফটোসিনথেসিস, PHOTOSYNTHESIS। ফটো মানে লাইট, ফটো মিন্স লাইট, সিনথেসিস মানে তৈরি হওয়া, লাইট তৈরি হয়। লাইট তৈরি হওয়া, লাইট সিনথেসিস মানে তৈরি হওয়া, লাইট বা আলো, আলো তৈরি হওয়া। তো সিনথেসিস মানে হচ্ছে আলো সংশ্লেষণ। ব্যবহার করে তৈরি করে। হ্যাঁ, আলো ব্যবহার করে শর্করা তৈরি করব, এটাকে ফটোসিনথেসিস বলে। দেখেন যে আলোক শক্তিকে শোষণ করে, আলোক শক্তিকে শোষণ করে তার রাসায়নিক শক্তিতে রূপান্তর প্রক্রিয়াকে ফটোসিনথেসিস বলে। আলোক শক্তিকে শোষণ করে তা সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তর করার প্রক্রিয়াকে, আলোক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে। আলোক শক্তিতে ব্যবহার করে, আলোক শক্তিকে শোষণ করে সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে ফটোসিনথেসিস বলে। দেখেন এই প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যরশ্মি আর ক্লোরোফিল প্রয়োজন। এই প্রক্রিয়ার জন্য সূর্যরশ্মি, কার্বন ডাইঅক্সাইড, আলো এবং ক্লোরোফিল প্রয়োজন। এই প্রক্রিয়ার জন্য সূর্যরশ্মি, আলো, কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফিল প্রয়োজন। আমরা মাত্র শুরু করছি। হেডলাইন দিয়ে লেখেন সালোক সংশ্লেষণ। তাহলে এই প্রক্রিয়ার জন্য আমার লাগবে কার্বন ডাইঅক্সাইড, পানি লাগবে, তারপরে সানলাইট লাগবে, সূর্যরশ্মি লাগবে আর ক্লোরোফিল লাগবে। লেখেন যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল সজীব উদ্ভিদ ক্লোরোফিল, কি বললাম, উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল আলোক শক্তিকে, আলোক শক্তিকে আলোক শক্তিকে এটিপি এবং এনএডিপি H+, এটিপি এবং এনএডিপি H+ নামক রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এটিপি করবে এবং NADH+
এইচ প্লাস। NADP না? আচ্ছা এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস। পি অনেক সময় দেয় আবার অনেক সময় দেয়ও না। তো প্রাণীর ক্ষেত্রে তো পি থাকে। এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস। হ্যাঁ প্রাণীর ক্ষেত্রে কি থাকে? প্রাণী না সরি মানে সালোক সংশ্লেষণ তো পি তৈরি হয় ফসফেট না কি বলবো। আচ্ছা ঠিক আছে দেখেন এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং ওই রাসায়নিক শক্তিতে কাজে লাগিয়ে এটিপি এবং এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং ওই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গমন করে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নির্গমন করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আগে যেটা পড়ছেন এটা ভুলে যান ছোটবেলায়, যে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে, এক লাইন শেষ। দ্যাট মিনস এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, সে ব্যাপারটা কি, প্রথমে সে তৈরি করবে একটা জিনিস নাম হলো এটিপি এবং এনএডিপি, আর এখান থেকে তৈরি করবে সে শর্করা বা গ্লুকোজ C6H12O6। তাহলে এটিপি এবং এনএডিপি প্লাস এইচ প্লাস যে তৈরি করতেছে, এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস তৈরি করবে প্রথম ধাপে। তাহলে এটা হলো একটা ধাপ আর এটা হলো সেকেন্ড ধাপ। তাহলে বোঝা যাচ্ছে সালোক সংশ্লেষণ দুই ধাপে। তাহলে প্রথম ধাপে কার্বন ডাইঅক্সাইড সানলাইটের সাহায্যে এটিপি এবং এনএডিপি তৈরি করবে, এবং দ্বিতীয় ধাপে এটিপি এবং এনএডিপিটাকে ব্যবহার করে শর্করা তৈরি করবে। এবং শর্করা যে তৈরি করতেছে এখানে কাকে ব্যবহার করে করবে, এটা কার্বন ডাইঅক্সাইডটাকে ব্যবহার করে করবে। কার্বন ডাইঅক্সাইডটাকে ব্যবহার করে শর্করা তৈরি করবে এবং উপজাত হিসেবে অক্সিজেন তৈরি করবে। আচ্ছা অক্সিজেন তৈরি করবে। কথা হচ্ছে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা কি বলুন তো, আরেকটা কি জিনিস বোঝা যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড থেকে তো আলটিমেটলি এটা তৈরি হবে, তাই না? মানে কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি ট্রান্সফর্ম ইনটু গ্লুকোজ CO2 C6H12O6। তাহলে বলেন যে কার্বন ডাইঅক্সাইড থেকে যখন C6H12O6 হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের জারণ ঘটতেছে না বিজারণ ঘটতেছে? কোনো কিছু কোনো যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলে? বিজারণ। কার্বন ডাইঅক্সাইড এর সাথে হাইড্রোজেন যদি যুক্ত হয়, দ্যাট মিন্স এখানে কিন্তু হাইড্রোজেন ছিল না, যখন এটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যখন এটা হইলো, তাহলে কার্বন ডাইঅক্সাইড জারণ হচ্ছে না বিজারণ? বিজারণ। তাহলে এটাও বোঝা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে এটা তৈরি হচ্ছে। এবং আরো বোঝা যাচ্ছে যে জারণ বিজারণ সবসময় কি হয়, একই সাথে। তাহলে আমরা আরটা বলতে পারি, সেটা হলো জারণ বিজারণ একটি মানে সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করে। তাহলে যে বিক্রিয়াটি, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের যদি বিজারণ ঘটে, তাহলে এখানে পানি আমার দিতে হবে কোনটা, আমাকে আরো পানিও দিতে হবে। আচ্ছা বিক্রিয়াটা লেখেন যে বিক্রিয়াটি নিম্নরূপ CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি H2O, এটা হলো ক্লোরোফিল সানলাইট, সূর্যালো পাতা ক্লোরোফিল। এটা ছোটবেলা থেকে পড়ে আসছে না? এখানে তৈরি হবে C6H12O6 প্লাস H2O প্লাস। এখন কার্বন দিতে হবে কয়টা?
ছয়। এখানে দেখেন হাইড্রোজেন কয়টা আছে? 6টা আছে, কার্বন 6টা আছে, তাহলে এখানে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে হাইড্রোজেন এখানে কয়টা আছে? 12। তাহলে এখানে 12 জোড়া দিতে হবে, এখানে 6টা, এখানে 6টা। এবং এখানে তাহলে কার্বন ডাই অক্সাইড ট্রান্সফর্ম ইনটু শর্করা, যার মধ্যে হাইড্রোজেন আর নতুন করে যুক্ত হইল। তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলে? বিজারণ। বিজারণ। তাহলে কার্বন ডাই অক্সাইডের হচ্ছে বিজারণ। বিজারণ। আর H2O ট্রান্সফর্ম ইনটু পানি কনভার্ট হয়ে যায় কিসে? পানিতে পানিতে কনভার্ট হবে না, তাই না? পানি অক্সিজেন। তাহলে পানি কনভার্ট হয় অক্সিজেন। তাহলে H2O এর মধ্যে হাইড্রোজেন আছে, কিন্তু অক্সিজেন যখন হচ্ছে তখন কি হাইড্রোজেন আছে? হাইড্রোজেন নাই, তাহলে এখানে শুধু অক্সিজেন আছে। জারণ। তাহলে এটা হবে জারণ। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইডের ঘটে বিজারণ আর আচ্ছা, পানির ঘটে জারণ। পানির ঘটে জারণ। তাহলে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। দেখেন সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। কারণ সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এতে সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এতে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করে। হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করে। এবং পানি H2O, পানি হাইড্রোজেন ত্যাগ করে, আসলে প্রোটন লেখেন হাইড্রোজেন ত্যাগ করে জারিত হয়ে অক্সিজেনে পরিণত হয়। তাই সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। আমাদের ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রির একটা ম্যাডাম ছিল, নাম হলো কোহিরিন বাসার। উনি বায়োকেমিস্ট্রির প্রফেসর ছিল আর কি। ওনাদের টাইমে উনি বায়োকেমিস্ট্রির এত ভালো ছিল। নর্মালি এই সকল সাবজেক্টে অত ডাক্তাররা নর্মালি পড়তে চায় না, ডাক্তাররা ক্লিনিক্যাল সাবজেক্টগুলোতে পড়ে। যাই হোক, উনি কমন তার একটা খুব পছন্দের কোশ্চেন ছিল, আমাদের দেহের মধ্যে, বডির মধ্যে জারণ হইতে পারে, অক্সিডেশন হইতে পারে, অক্সিজেন যুক্ত হয়ে অক্সিডেশন হয়। আমরা জানি যে অক্সিডেশনের বা জারণের অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে, ইলেকট্রন ত্যাগ হওয়াকে জারণ বলে, হাইড্রোজেন বিযুক্ত হওয়াকে জারণ বলে। এটাই তো, মানে অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ অক্সিডেশন, অথবা অক্সিজেন যুক্ত হওয়া অথবা হাইড্রোজেন চলে যাওয়াকেও জারণ বলে, তাই না? তাহলে বলছে যে সবচেয়ে মানুষের দেহে অথবা অ্যানিমেলসের ক্ষেত্রে কোন প্রসেসে সবচেয়ে বেশি জারণ হয়? এটা হলো হাইড্রোজেন চলে গিয়ে যে জারণটা হয়, এটা সবচেয়ে বেশি। অক্সিজেন যুক্ত হওয়ার তুলনায় হাইড্রোজেন চলে গিয়ে যে জারণটা হয়, এটা আমাদের দেহে মেনলি বেশি। ম্যাক্সিমাম রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখবেন গ্লাইকোলাইসিস করছি না আমরা, গ্লাইকোলাইসিসে এনএডি থেকে হচ্ছে NADH2, আবার NADH2 থেকে NAD হবে। দ্যাট মিনস এখানে হাইড্রোজেন চলে গিয়ে অথবা হাইড্রোজেন যুক্ত হয়ে যে জারণ বিজারণ হয়, এটা সবচেয়ে বেশি। আচ্ছা, নেক্সট তারপর লেখেন যে সালোক সংশ্লেষণের অঙ্গ। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট
ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষণ। ক্লোরোপ্লাস্টের লেখেন যে ক্লোরোপ্লাস্টের ভেতর ক্লোরোফিল থাকে। ক্লোরোপ্লাস্টের ভেতর ক্লোরোফিল থাকে। ক্লোরোপ্লাস্টের ভেতর ক্লোরোফিল থাকে। আর ক্লোরোপ্লাস্ট সবুজ পাতার মধ্যে থাকে। ক্লোরোপ্লাস্ট সবুজ পাতার মধ্যে থাকে। তাই সবুজ পাতাকে সামগ্রিকভাবে ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়। তাই সবুজ পাতাকে ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়। এটা একবার পরীক্ষায় আসছে কিন্তু, যে নর্মালি আমরা কি জানি যে সায়ানোব্যাকটেরিয়াকে কি বলে বর্তমানে নীলাভ সবুজ শৈবাল। আগে এদেরকে নীলাভ সবুজ শৈবাল বলতো, বর্তমানে এদেরকে সায়ানোব্যাকটেরিয়া বলে। মানে ব্যাকটেরিয়া, বাট এদের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। তো ক্লোরোফিল, আর আমরা জানি যে ক্লোরোফিল বা এটা যদি একটা প্লাস্টিড হয়, এই প্লাস্টিডের মধ্যে কি থাকে? এরকম গোল গোল স্ট্রাকচার থাকে। এদের কি বলে? থাইলাকয়েড, তাই না? এই থাইলাকয়েডের মধ্যে একটা আরেকটার সাথে কি থাকে? কানেক্টেড থাকে। এর ভেতরে মূলত ক্লোরোফিল থাকে, তাই না? মানে ক্লোরোফিল গুলো এর ভিতরে থাকে, এর মানে অন্তঃঅঙ্গের ভিতরে। হ্যাঁ, দ্যাট মিন্স এর ভিতরে ক্লোরোফিল থাকে। তো ক্লোরোফিল থাকলে সানলাইট কি করে? আমরা 19 একটা ছবি ছিল এরকম, যে সানলাইট এখানে গেল, ক্লোরোফিলের মধ্যে গেল, এবং এখানে কি করে? এটাকে সে ব্যবহার করে এটিপি তৈরি করবে। এটিপি এবং NADPH+ তৈরি করবে। এবং সে কি করবে? এবং এটিপি ব্যবহার করে, আবার আমরা জানি যে একটা প্লাস্টিডের কয়টা অংশ আছে? প্লাস্টিডের দুইটা অংশ আছে। একটা কি? এটা হলো ম্যাট্রিক্স। এই যে ধাত্র পদার্থ যেগুলো, এদেরকে বলা হয় গ্রানাম বলে। কি বলে? সরি, এদেরকে কি বলে? এদেরকে ম্যাট্রিক্স বলে, বা হ্যাঁ ম্যাট্রিক্স, স্ট্রমা বলে। কি বলে? স্ট্রমা। তো এই স্ট্রমা, আর এটা হলো থাইলাকয়েড। আর থাইলাকয়েডগুলা অনেকগুলো থাইলাকয়েড থলে আকৃতির। এই থাইলাকয়েড মিলে তৈরি করে গ্রানাম। সবগুলোরে কি বলে? এটারে গ্রানাম। এটা বলা হয় গ্রানাম। আর একটাকে বলা হয় থাইলাকয়েড, তাই না? আর এই থাইলাকয়েড যদি মনে করেন একটা জিলাপির প্যাচ আছে, অনেকগুলো জিলাপির প্যাচ হয়ে একটা থাইলাকয়েড তৈরি করে। তো এর ভেতরে মূলত ক্লোরোফিল থাকে। থাইলাকয়েডে এটা মনে করেন যে একটা প্যাচ, অনেকগুলো আঙ্গুলগুলো মনে করেন প্যাচ আছে, এর মধ্যে ক্লোরোফিল আছে। তো এই ক্লোরোফিলগুলো সানলাইট যখন আসবে তখন এটা ব্যবহার করে সে ফটোফসফোরাইলেশন করবে, এটিপি এবং NADPH উৎপন্ন করবে। এগুলো কি আমরা নেক্সটে পড়ব, ফটোফসফোরাইলেশন। তো সানলাইটটাকে ব্যবহার করে যে এটিপি উৎপন্ন করলো, আগে ছিল এডিপি, তার সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত করে তৈরি করে এটিপি। সানলাইটটাকে ব্যবহার করে এটা করতেছে, এই জন্য এটাকে কি বলে? ফটোফসফোরাইলেশন। সানলাইটটাকে ব্যবহার করে যেটা করতেছে, এই জন্য এটাকে ফটোফসফোরাইলেশন। অথবা NADPর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে, NADর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করবে, বা NADP এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করবে NADPH+H+। মানে ওর হচ্ছে কি? NADPH সে বিজারিত হচ্ছে, তাই না? কথা হলো যে এই জায়গার মধ্যে কি হয়? এই জায়গার মধ্যে ক্লোরোফিল থাকে, কিন্তু অনেক প্ল্যান্টস আছে যাদের মধ্যে এই পুরো জিনিসটা এত বড় প্লাস্টিড নেই, কিন্তু ওদের ক্লোরোফিল আছে। তাহলে ওদেরও কিন্তু হতে পারে, যেমন সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্লাস্টিড নাই, বাট ওদের যে কোষ, এটা যদি ওর কোষ হয়, কোষের যে প্লাজমা মেমব্রেন, এটার মধ্যে সাজানো থাকে। হ্যাঁ, এই প্লাজমা মেমব্রেনটা কি হিসেবে কাজ করে? ওদের এই প্লাজমা মেমব্রেনটা পরবর্তীতে ওদের
প্লাজমা মেমব্রেন থাইলাকয়েড এর মতো কাজ করে। ওদের যে প্লাজমা মেমব্রেনটা আছে যেটা এইটাই মূলত এই যে ফোল্ডিং থাকে যে এই ফোল্ডিংটাই তার থাইলাকয়েডের মতো কাজ করে। বুঝছেন এই কথা? এটা কাদের কাদের মধ্যে হয়? সায়ানোব্যাকটেরিয়া। এগুলা এগুলা দেখবেন আর কি, এটা হয়তো বা এমসিকিউর জন্য হয়তো আসতে পারে। আচ্ছা, আচ্ছা লেখেন যে স্টার দিয়ে লেখেন সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নেই। সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নেই। সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নেই, তবে থাইলাকয়েডের গায়ে ফটোসিনথেটিক পিগমেন্ট। ফটোসিনথেটিক পিগমেন্ট বলতে কি বোঝায়? মেইনলি বোঝায় হলো ক্লোরোফিল। তাছাড়াও আরও ক্লোরোফিল আবার টাইপ আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, আবার ফাইকোবিলিনস, ফাইকোইলিথিন, তারপরে হলো জ্যানথিন, তারপরে বিভিন্ন ধরনের পিগমেন্টের সাবস্টেন্স আছে। মেইনলি হলো মেইন উপাদান কোনটা? ক্লোরোফিল। দেখেন যে থাইলাকয়েডের গায়ে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে। থাইলাকয়েডের গায়ে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে। লোহিত শৈবাল এবং বাদামি শৈবালে পিগমেন্ট সমূহ ক্রোমাটোফোর নামক অঙ্গাণুতে অবস্থান করে। লেখেন যে লোহিত, দাড়িতে লেখেন যে লোহিত শৈবাল, লোহিত এবং বাদামি শৈবালে পিগমেন্ট সমূহ ক্রোমাটোফোর নামক অঙ্গাণুতে থাকে। লোহিত শৈবাল এবং বাদামি শৈবালের পিগমেন্ট সমূহ ক্রোমাটোফোর নামক অঙ্গাণুতে থাকে। আচ্ছা, তাহলে হেডলাইন দিয়ে লেখেন রঞ্জক পদার্থ কি কি আছে, রঞ্জক পদার্থের নামগুলো লেখেন। লেখেন যে ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস ও ফাইকোবিলিনস। এই সকল রাসায়নিক পদার্থ সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। তাহলে এর মধ্যে কি কি আছে? ক্লোরোফিল স্টার দিয়ে লেখেন, মানে ইয়ে করে লেখেন যে ক্লোরোফিল দুই ধরনের, মানে ক্লোরো একসাথে লেখা উচিত ছিল। ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, ক্লোরোফিল বি, আর আমরা বললাম ফাইকোবিলিনস। এটা আবার দুই ধরনের। এটা নীল বর্ণের পদার্থের নাম হচ্ছে ফাইকোসায়ানিন এবং লাল বর্ণেরটা হলো ফাইকোইলিথ্রিন। ফাইকোবিলিনস দুই ধরনের, একটা হলো ফাইকোইলিথ্রিন, এটা হলো লাল বর্ণের ফাইকোসায়ানিন, এটা নীল বর্ণের, এটা হলো নীল বর্ণের আর একটা লাল বর্ণের। ক্লোরোফিল এর কালারটা কেমন? হলদে সবুজ বর্ণের, হলদে সবুজ। আর ক্লোরোফিল বি হলো নীলাভ সবুজ, একটা নীলাভ সবুজ আর একটা হলো হলদে সবুজ। আর ক্যারোটিনের কালার কেমন? এছাড়াও হচ্ছে ক্যারোটিন ফাইকোবিলিনস, তারপরে কি আছে ক্যারোটিনয়েডস।
ক্যারোটিন আচ্ছা, কমলা বর্ণের আর জ্যান্থোফিল হলুদ হ্যাঁ বর্ণের। ক্যারোটিনয়েডস ক্যারোটিনয়েডস এরা আবার দুই ধরনের, একটা ক্যারোটিন আর একটা জ্যান্থোফিল। জ্যান্থোফিল। হলো ক্যারোটিন আর হলো জ্যান্থোফিল। ক্যারোটিন হলো কমলা কালারের, জ্যান্থোফিল হলুদ। মানে এগুলা মেইনলি লাগে সালোক সংশ্লেষণের জন্য, এগুলো লাগে এই সকল পিগমেন্টাস সাবস্টেন্স। আর কিছু লাগবে না এখানে, এত আর কিছু লাগবে না, অনেক কিছু লেখা আছে, এগুলো লাগবে না, এটা জানতে হবে। লেখেন যে লেখেন সূর্যরশ্মির যতটুকু আলো পাতায় পতিত হয় তার 83%, 83, তার 83% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়। এবং 0.5 থেকে 3.5% ক্লোরোফিল এবং অন্যান্য রঞ্জক পদার্থ কর্তৃক শোষিত হয়। একটা প্লাস্টিক তো বড়টা, প্লাস্টিকের মধ্যে এটা কি আছে? থ্যালাকয়েডাস। তাহলে পুরো প্লাস্টিক গ্রহণ করে 83, আর তার মধ্যে শুধু প্লাস্টিকের মধ্যে ক্লোরোফিল, হ্যাঁ 0.5 থেকে 3.5% ক্লোরোফিল ও অন্যান্য রঞ্জক পদার্থ শোষণ করে। ক্লোরোফিল ও অন্যান্য রঞ্জক পদার্থ শোষণ করে। মাত্র কত পার্সেন্ট হচ্ছে তাহলে? মাত্র 0.5 থেকে 3. যে সানলাইট যতটুকু করতেছে তার খুব কম অংশই ব্যবহার করে। দেখেন যে বেনি কলা, বেগুনি নীল কমলা লাল, বেনি কলা বেগুনি নীল কমলা লাল আলো সালোক সংশ্লেষণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বেনি কলা লেখেন যে কমলা লাল লেখেন, কিন্তু একক আলো হিসেবে, সিঙ্গেল লাইট হিসেবে, কিন্তু একক আলো হিসেবে লাল আলোর সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি। মানে আমি যদি এই রুমটার মধ্যে লাল আলো দিয়ে রাখি তাহলে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হবে। একটা গাছ যদি থাকে সে সব দ্রুত সালোক সংশ্লেষণ করবে। হেডলাইন দিয়ে লেখেন ফটো সিস্টেম। লেখেন ক্লোরোফিল, হ্যাঁ হেডলাইন দিয়ে লেখেন ফটো সিস্টেম, এর মধ্যে লেখেন ক্লোরোফিল সহ অন্যান্য পিগমেন্ট, এবং ইলেকট্রন গ্রহীতা সমূহ একসাথে একটি ইউনিট হিসেবে অবস্থান করে। একে ফটো সিস্টেম বলে। ক্লোরোফিল এবং তার পিগমেন্ট, মানে যে বললাম ক্লোরোফিল, ফাইকোবিলিনস, ফাইকোইরিথ্রিন, ক্যারোটিন কমলা কালার, জ্যান্থোফিল লাগাইছি না? হ্যাঁ, জ্যান্থোফিল হলুদ কালার হবে। তারপরে হলো ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে। ক্লোরোফিল এটা কেমন? হলুদ, হলদে সবুজ। আর ক্লোরোফিল বি হলো নীলা সবুজ। এগুলা সবগুলা এবং কিছু পিগমেন্টাস সাবস্টেন্স আছে এবং তার সাথে ইলেকট্রন গ্রহীতা আছে।
এদেরকে একসাথে কি বলে? একসাথে ফটোসিস্টেম। ফটোসিস্টেম বলে। আচ্ছা, লেখেন যে প্রতিটি ফটোসিস্টেম প্রতিটি ফটোসিস্টেমের তিনটি অংশ রয়েছে। অবশ্য লেখা উচিত ছিল ফটোসিস্টেম দুই ধরনের। ওখানে রাখো, একটু লিখো। প্রতিটি ফটোসিস্টেমে তিনটি অংশ আছে। একটা হলো বিক্রিয়া কেন্দ্র, দুই নম্বর হলো বিক্রিয়া কেন্দ্র, অ্যান্টেনা পিগমেন্ট, যারা আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিলকে প্রদান করে, যারা আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিলকে প্রদান করে। 3 নম্বরে লেখেন ইলেকট্রন গ্রহীতা। তিনটা থাকবে, একটা ফটোসিস্টেমের তিনটা অংশ থাকবে। আগের বই, নতুন বইটাতে মনে হয় একটা ছবি দেয়া আছে। তাহলে লেখেন ফটোসিস্টেম দুই ধরনের, একটা ফটোসিস্টেম 1 আর একটা ফটোসিস্টেম 2। লেখেন ফটোসিস্টেম 1 ক্লোরোফিল এ অণুটি, ফটোসিস্টেম 1 এর ক্লোরোফিল এ অণুটি 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, মনে রাখবেন। লাল আলো শোষণ করে শুধু। হ্যাঁ, 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য মেইনলি হচ্ছে কোনটা হবে? লাল, সর্বশেষ যেটা। 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে, তাই একে P700 বলে। ফটোসিস্টেম 1 কে বলা হয় P700। আর দেখেন ফটোসিস্টেম 2 কে আমরা এটা দ্বারা প্রকাশ করি PS2 আর PS1। ফটোসিস্টেম 1 এটা হচ্ছে P700 বলে, আর ফটোসিস্টেম 2 এটাকে বলা হয় 680 P680। লেখেন যে ফটোসিস্টেম 2 ক্লোরোফিল এ অণুটি 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের লাইট শোষণ করে। 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য লাইট শোষণ করে, তাই একে P680 বলে। আচ্ছা, তাহলে একটা ফটো সিস্টেমের কয়টা অংশ থাকবে? তিনটা অংশ। মানে ফটো সিস্টেম দুই ধরনের, একটা ফটো সিস্টেম 1 আর 2। সাধারণত ফটো সিস্টেম 1 আগে আবিষ্কার হয়েছে, পরে ফটো সিস্টেম 2 আবিষ্কার হয়েছে। মানে ফটো সিস্টেম 1 হলো অনেক প্রাচীনকাল থেকেই মানুষ জানতো, ফটো সিস্টেম 2 পরে আবিষ্কার হয়েছে। মানে কি, মানে হচ্ছে ফটো সিস্টেমগুলো কি? ফটো সিস্টেমগুলো হলো একটা সিস্টেম, মানে ক্লোরোফিল বা অন্যান্য পিগমেন্ট সহ তার বিভিন্ন কি বললাম ইলেকট্রন গ্রহীতা, যারা ইলেকট্রনকে গ্রহণ করবে। আমরা এর মধ্যে পড়ছিলাম যে ইলেকট্রন গ্রহীতার আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে
আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে কি থাকে? কমপ্লেক্স complex 1 থাকে। 2 3 4, তারপর লাস্টে এটিপিএস থাকে না? হ্যাঁ। ওদের ক্ষেত্রে জাস্ট এরকমই থাকে। তাহলে ওদের পার্থক্যটা কোথায়? ওদের পার্থক্যটা হলো ওটা করে হলো অক্সিডেটিভ ফসফোরিলেশন আর ওরা করে ফটোফসফোরিলেশন। তাহলে ওরা করতেছে অক্সিজেনের সাহায্যে তৈরি করে এটিপি, আর ওরা কি করে? সূর্যরশ্মির সাহায্যে করে। এর জন্য বলা হয় একটাকে বলে ফটোফসফোরিলেশন, ফটো মানে লাইট, ফসফোরিলেশন করতেছে, আরটা করতেছে কি? অক্সিজেনের সাথে অক্সিডেটিভ ফসফোরিলেশন, মানে অক্সিজেনের সাহায্যে এটা করতেছে। তাহলে আমরা জানি যে এটিপি তৈরি হওয়ার ক্ষেত্রে কি লাগবে? এটিপিএস লাগবে, তাই না? এটিপিএস এনজাইম, আমরা জানি এটিপি সিনথেস নামক এনজাইম কাজ করে। আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কিন্তু পড়ছিলাম যে এটিপি সিনথেস থাকে। তো ব্যাপারটা হলো এরকমই যে ওভারঅল যে জিনিসটা হবে সেটা কি? সেটা হলো প্লাস্টিডের মধ্যে, এটা যদি একটা প্লাস্টিড হয়, এই প্লাস্টিডে এটা হলো থাইলাকয়েড, মানে শর্টকাট আমি বুঝিয়ে দিই। এই থাইলাকয়েডটাকে যদি আমি ভালো করে লক্ষ্য করি, থাইলাকয়েড, তাহলে এর মধ্যে এই যে এটা একটা থাইলাকয়েড, এই যেটা মানে এই দুইটা জাংশন দেখাচ্ছে। তাহলে আমাদের এই যে এটা একটা ডিস্কের মতো, এগুলো তো সব ডিস্কের মতো, তাই না? এটা একটা ডিস্ক, এটা একটা ডিস্ক। এর মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ এর মধ্যে যুক্ত থাকে। ওই যে আমরা বলছিলাম যে প্রথমে কি করবে? প্রথমে হলো সানলাইট এখানে যাবে। সানলাইট যখন এখানে যায় তখন কি হয়? তখন এখান থেকে পানি ভেঙে যাবে একটা জায়গার মধ্যে গিয়ে। নতুন বইটাতে আছে না? নতুন বই একটা ছবিতে আছে, নতুন বই একটা ছবিতে আছে, এই যে ছবিটা। হ্যাঁ, তাহলে সানলাইট আমি যেটা আঁকাইছি এটা হলো এই যে এখানে যে ছবিটা দেয়া আছে, দেখেন একটা চেইনের মতো দেয়া আছে না? হ্যাঁ, ওই চেইনটা। এটা হলো মূলত হচ্ছে একটা এই যে এটার এই যে আবরণটা, এই যে একটা চেইন, এখানে অনেক কিছু এখানে যুক্ত থাকবে। কিন্তু শুধু তো আর হাওয়া নাই এখানে। হাওয়া কি আছে? এখানে কি আছে? বিভিন্ন পদার্থ আছে। মানে আমাদের যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা 2 স্তর বিশিষ্ট। এই যে প্রত্যেকটাই এখানে 2 স্তর বিশিষ্ট থাকে। এখন এর মধ্যে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স যুক্ত থাকে, তাই না? এই সবগুলোকে একটা একসাথে কি বলে? ফটোসিস্টেম বলে, বুঝছেন না? তো প্রথমে একটা আছে, একটার নাম কি দিছে? এটার নাম কি বলছে? একটা নাম হলো ওই যে P680 ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে এখানে একটা বড় অণু আছে, নাম হলো ফটোসিস্টেম PS2। তাহলে ওরা হলো মানে আলোক শোষণ করে। ওদের কাজই হইল সানলাইটটাকে শোষণ করবে। সানলাইটটাকে যখন শোষণ করলো, সে কত ন্যানোমিটার যেন 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের লাইট শোষণ করে ও কি করে দেয়? সানলাইট যখন এর মধ্যে যাচ্ছে, সে কি করবে? এই পানিটাকে ভেঙে ফেলে। ওর কাজই হলো পানিটাকে ভেঙে ফেলা। পানিটাকে সে যখন ভেঙে ফেলতেছে, তাহলে পানি কিসে কনভার্ট হয়ে যাবে? প্রোটনে আর অক্সিজেন। তাহলে পানি ভেঙে হয়ে যাবে H2O। সানলাইটের সাহায্যে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করবে, 2টা প্লাস হাফ মল অফ অক্সিজেন, আর 2টা ইলেকট্রন তৈরি হবে। এই ইলেকট্রন 2টা কি করবে? এই যে এখানে যে ক্যারিয়ার আছে, ওই যে আমরা বলছিলাম ইউবিকুইনন, মনে আছে? ইউবিকুইনন বলছিলাম না? ইউটেন অথবা কিউটেন। হ্যাঁ, ওই ইলেকট্রন 2টা কি করবে? এই যে একটার সাথে আরেকটা হয়ে
প্রবাহিত হইতে থাকবে। এখানে কি ইউভি কিরণ থাকবে? এখানে যে পিক প্লাস্টিক এগুলো বিভিন্ন ক্যারিয়ার আছে আর কি, ওদের জন্য আবার বিভিন্ন ক্যারিয়ার আছে। তাহলে মূল কথা হলো কি যে দুইটা প্রোটন যে তৈরি হচ্ছে, এই প্রোটনটা আগে তো বাইরে চলে গেছিল তাই না, এখন আর বাইরে চলে যাবে না। এই প্রোটনটা আসবে কোথায়? ভিতরে। ভেতরে আসবে, ভেতরের দিকে আসবে। হাইড্রোজেন মানে দ্যাট মিন্স ভেতরের দিকে হাইড্রোজেন বেশি। আর ওই ইলেকট্রন এই যে ক্যারিয়ার যে আছে, এই ক্যারিয়ার দ্বারা প্রবাহিত হইতে থাকবে। প্রবাহিত হয়ে আলটিমেটলি সে কোথা থেকে কোথায় যাবে আমরা নেক্সটে পড়বো যদিও। মানে এখানে বিভিন্ন ধরনের ক্যারিয়ার আছে, এই ক্যারিয়ার দ্বারা প্রবাহিত হবে। প্রবাহিত হয়ে সে আবার এক পর্যায়ে ফটোসিস্টেম কি হবে? এটিপি সিনথেসের মাধ্যমে ফটোসিস্টেম 1 2 থেকে ফটোসিস্টেম 1 এ যেতে পারে। ফটোসিস্টেম 1 এটা হলো ফটোসিস্টেম 1 এ যাবে। এর অনেক কাহিনী আছে যদিও। আর লাস্টলি আলটিমেটলি এই যে এখানে হাইড্রোজেন বেশি হলো না, সূর্যরশ্মি কি করলো? সূর্যরশ্মি এখানে সানলাইট গেল, এখানে পানি ভেঙে ফেললো, দুইটা হাইড্রোজেন তৈরি করলো। এবং হাইড্রোজেন কিন্তু বাইরে চলে যাবে না, হাইড্রোজেন কোথায় থাকবে? ভিতরে ভিতরে থাকবে। তাহলে ভেতরে হাইড্রোজেন বেশি এবং সানলাইট, এখানেও কিন্তু কিছু সানলাইট আসবে, সানলাইট সে শোষণ করবে। তাহলে ও করতেছে কত ন্যানোমিটার? 680, আর ও করতেছে 700 ন্যানোমিটার। এবং তারা সানলাইট শোষণ করে এই হাইড্রোজেনগুলো এই ভেতর দিকে বের করে দেয়। হাইড্রোজেন যখন ভেতর দিকে আসতেছে, এই হাইড্রোজেনগুলো এর ভেতরে কনসেন্ট্রেশন বেশি, এর বাইরে কনসেন্ট্রেশন কম। অক্সিজেনের কেন? হ্যাঁ, অক্সিজেন বাইরে। অক্সিজেন চলে যাবে। অক্সিজেন যেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবে। এখানে এই ছবিটা কই দেয়া নাই। আচ্ছা, অক্সিজেন বেরিয়ে যাবে, সামহাও এখান থেকে চলে যাবে। এই যে অক্সিজেন বেরিয়ে যাবে, গ্যাস আকারে বেরিয়ে যাবে। তাহলে এখানে যে হাইড্রোজেনটা ভেতরে থাকলো, এই হাইড্রোজেন যে ভেতরে থাকলো, এই হাইড্রোজেন ভেতরে বেশি বাইরে কম। মানে ম্যানকেচিপের মধ্যে পড়ছে না সে, যে ভেতরে বেশি বাইরে কম। তাহলে এই যে একটা ভোল্টেজ তৈরি হলো, এই ভোল্টেজের কারণে সে কি করবে? ওই যে আমরা জানি যে এর মধ্যে কি আছে, এটিপি এনজাইমের সাহায্যে এও বাইরের দিকে থাকবে। গোলাটা ওই দিকে থাকবে, গোলার মাথার রাজের দিকে থাকবে, ওই দিকে এটিপি তৈরি হয়। তাহলে আমরা জানি এটা হলো এটিপিএস তাই না? এটিপিএস এর মধ্যে যে চ্যানেল থাকে, ছিদ্র থাকে, এই দিক দিয়ে হাইড্রোজেন ঢুকলে কি হয়? মাথাটা হাইড্রোজেন ঢুকলে ওই দিক দিয়ে সে একটা রোটেশনাল মুভমেন্ট পায়, ওর কাজ হলো এটিপি তৈরি করবে। তাহলে সে কিছু পরিমাণ এটিপি তৈরি করবে, এটিপি থেকে তৈরি করবে এটিপি। তাহলে এই জিনিসটাই হয় যে এটাই, এই জিনিসগুলো পুরোটার মধ্যেই আছে, এই জিনিসগুলো সবটার মধ্যেই আছে। তাহলে এখন বলছে যে কই যেন আমরা ছিলাম? ফটো সিস্টেম বিক্রিয়া কেন্দ্র আছে, ফটো সিস্টেম, ফটো অ্যাক্টিভেশন। হেডলাইন দিয়ে লেখেন যে ফটো সিস্টেম, ফটো অ্যাক্টিভেশন। হেডলাইনে লেখেন ফটো অ্যাক্টিভেশন, ফটো অ্যাক্টিভেশন। দেখেন পিগমেন্ট অণুর একটি ইলেকট্রন, পিগমেন্ট অণুর একটি ইলেকট্রন পিগমেন্ট অণুর একটি ইলেকট্রন আলোক শক্তি শোষণ করে, আলোক শক্তি শোষণ করে আলোক শক্তি শোষণ করে সক্রিয়কৃত হওয়াকে, মানে এক্সাইটেড হওয়াকে, শক্তিকৃত বা উত্তেজিত হওয়াকে ফটো অ্যাক্টিভেশন বলে। আচ্ছা, ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 এর পার্থক্যটা পড়তে হবে। এটা যদিও লেস ইম্পর্টেন্ট বাট পড়তে হবে। ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 এর পার্থক্য লেখেন যে, তাহলে বেসিক পার্থক্যটা কিসে? ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 এর মধ্যে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। ও করে কি করে? 2 ফটো করে সিস্টেম 680 680 ন্যানোমিটার, আর ফটো সিস্টেম 1 হলো 700 ন্যানোমিটার। 700। আর ফটো সিস্টেম 1টা আগে আবিষ্কার হয়েছে, বা ফটো সিস্টেম 1টা আবিষ্কৃত হয়েছে, ওটা পরে আবিষ্কার হয়েছে। আর এখানে ফটো সিস্টেম
2 আর 1 কে কার সাথে রিলেটেড? 1 2 এর সাথে রিলেটেড। এবং ফটোসিস্টেম 2 যেটা ওর মধ্যে এক ধরনের ক্লোরোফিল থাকে, ফটোসিস্টেম 1 এক ধরনের ক্লোরোফিল থাকে, ভিন্ন ভিন্ন ধরনের ক্লোরোফিল আছে। এই যে ফটোসিস্টেম 1 ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার বাইরের দিকে অবস্থান করে, আর ফটোসিস্টেম 2 ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দার ভেতরের দিকে অবস্থান করে। মানে কি? এই যে এটা ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দার বাইরের দিকে থাকে, মানে ওরা থাকে এই যে মূলত হচ্ছে এই যে এটা তো আবরণ, তাই না? হ্যাঁ এরা মেইনলি হচ্ছে এই আবরণের মধ্যে থাকে ফটোসিস্টেম 1, আর ফটোসিস্টেম 2টা হলো যে আবরণের মধ্যে দুইটা একটার সাথে আরেকটা যুক্ত আছে না, মানে কথা বুঝে নেই, এখানে একটা গোল চাকতি, এখানে একটা গোল চাকতি, এখানে একটা গোল চাকতি, যেই চাকতিটা ম্যাট্রিক্সের সাথে লাগানো আছে, বুঝছেন নি কথা? ম্যাট্রিক্সের সাথে যেটা লাগানো আছে ওই যে এই যেটা, এটা কিন্তু এই যে এই প্রথম যে চাকতিটা, এই চাকতি কিন্তু এটা তো পুরো একটা এর মতো 3 ডাইমেনশনালি, এই চাকতিটা পুরো ডাইরেক্ট এই ম্যাট্রিক্সের সাথে যুক্ত না, তাহলে এর মধ্যে মূলত ফটোসিস্টেম 1 বেশি থাকে। আর যেই চাকতিটা একটা আরেকটার সাথে ভেতরের দিকে তো ডাইরেক্ট ম্যাট্রিক্স নাই, তাই না? মানে একটা আরেকটা যুক্ত হয়ে এরকম তৈরি করছে, তাহলে এই চাকতি যেটা আছে এটা তো ডাইরেক্ট বাইরের সাথে কানেক্টেড, তাহলে এটার মধ্যে থাকবে কি ফটোসিস্টেম 1 বেশি থাকবে। আর এই যে ভেতরে সেকেন্ড যেটা আছে, সেকেন্ড থার্ড ফোর্থ, এটা তো ডাইরেক্ট ম্যাট্রিক্সের সাথে কানেক্টেড না, ওদের মধ্যে থাকে ফটোসিস্টেম 2। আচ্ছা, ক্লোরোফিলের কথা বলছে যে বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল এ 700 থাকে আর ওদের থাকে 680। আর সম্পর্কটা কেমন হবে? চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, এটাকে আমরা কি এটা করব নেক্সটে, যে চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনকে আমরা করব নেক্সটে। আর ফটোসিস্টেম 1 এর মধ্যে বেশি ক্লোরোফিল থাকে, কম থাকে, এনএডিপি বিচরণে ইলেকট্রন গ্রহণ আছে, এটা আমরা ফটোসিস্টেমে পড়লেই হয়ে যাবে, মোটামুটি ওইখান থেকে হয়ে যাবে। ফটোলাইসিসের সাথে সংযুক্ত নয় এবং এর সাথে পানি বিশ্লেষিত হয়ে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন। আচ্ছা, ওকে, আমরা যখন ফটো সিস্টেম পড়বো তখন এর মধ্যে চলে আসবে সব। লেখেন তাহলে ফটো সিস্টেম এর মধ্যে সালোক সংশ্লেষণ তাহলে 2 ভাবে হয়ে থাকে। শ্বশুর গেছে, শ্বশুর বাড়ি মধুরহারি নিত্যি গেলে, শুনে না এটা? শ্বশুর বাড়ি মধুরহারি নিত্যি গেলে ঝাঁটার বাড়ি। লেখেন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল। এখানে আসলে এই বইটাতে বেশি কথা লিখে ফেলছে, বিশেষ করে সালোক সংশ্লেষণ একটু বেশি আরো লিখছে। ফালতু এগুলা লাগবে না, এত লাগবে না, মূল জিনিসগুলো লাগবে, যেগুলো লেখা দিয়ে এগুলো ভালো করে রিপিট। পরীক্ষা দিয়ে বুঝছি স্যার, আমরা কত কিছু পড়ে যাই, লিখতে গেলে অনেক কিছু মনে থাকে না। হ্যাঁ, এটাই তো, সিলেক্টলি পড়তে হবে, মানে পড়তে হবে অনেক, বাট মনে রাখতে হবে কিন্তু গুটি কয়েক জিনিসগুলো, এটা মাথায় রেখা। পড়বো অনেক, বাট মনে রাখার জন্য পড়তে হবে কিছু জিনিস, যাতে পরীক্ষার হলে এইগুলাই ভালো করে লিখতে পারে। এর জন্য বেশি পড়লেও মুখস্থ করতে হবে কম জিনিস, যাতে বেশি বেশি মনে থাকে। দেখেন যে সালোক সংশ্লেষণের কলা কৌশল, হেডলাইন দিয়ে লেখেন। আমি অনেক কিছু স্কিপ করে গেলাম। দেখেন 1905 খ্রিস্টাব্দে, এটা আমরা 9 10-এ পড়ছি। 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে দুটি অধ্যায়ে ভাগ করেন। 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণের 2টি অধ্যায়ে ভাগ করেন। ব্ল্যাকম্যান 1905 সালে সালোক সংশ্লেষণ ব্ল্যাকম্যান 2টি অধ্যায়ে ভাগ করেন। একটা হলো আলোক নির্ভর অধ্যায় আর একটা আলোক নিরপেক্ষ অধ্যায়। এক নম্বর হলো কি আলোক নির্ভর অধ্যায়, 2 নম্বর হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। 1905 সালে ব্ল্যাকম্যান 2টি অধ্যায় ভাগ করছে, একটা আলোক নিরপেক্ষ অধ্যায় আর একটা আলোক নিরপেক্ষ অধ্যায় অথবা অন্ধকার অধ্যায় বলছে। হেডলাইন দিয়ে লেখেন আলোক নির্ভর অধ্যায়। হেডলাইন লেখেন আলোক নির্ভর অধ্যায়। তাহলে বোঝা যাচ্ছে এর মধ্যে কি লাগে, সানলাইট লাগে।
এখানে মূলত কি হয়, ফটোলাইসিস অফ ওয়াটার অ্যান্ড ফটোফসফোরাইলেশন হয়। দেখেন যে আচ্ছা বইগুলো এই অধ্যায়ে এটিপি এবং NADPH2 তৈরি হয়। এই অধ্যায়ে এটিপি এবং NADPH2 উৎপন্ন হয়। এই অধ্যায়ে এটিপি এবং NADPH2 উৎপন্ন হয়। এটি থাইলাকয়েড মেমব্রেনে সংগঠিত হয়। এটি থাইলাকয়েড মেমব্রেনে সংগঠিত হয়। এই প্রক্রিয়া কই হয়? এটা থাইলাকয়েড মেমব্রেনে সম্পন্ন হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যে অধ্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যে অধ্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি এবং NADPH+ তে রূপান্তরিত হয়। এটিপি এবং NADPH+ তে সঞ্চারিত হয়, তাকে আলোক নির্ভর অধ্যায় বলে। মূল কথা হলো কি, এখান থেকে তৈরি হবে কি এটিপি অথবা NADPH2 বা NADPH+. এখন কথা হলো যে সবার ক্ষেত্রে আবার কিন্তু NADPH2+ H+ হয় না। কেন? কারণ হচ্ছে আমরা নেক্সটে পড়ব। অনেকের ক্ষেত্রে শুধুমাত্র এটিপি উৎপন্ন হয়, এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আবার NADPH+ H+ উৎপন্ন হয় না। তাহলে আমরা কি বললাম? হ্যাঁ, আলোক নির্ভর পর্যায়টা কি? তাহলে এখানে সানলাইটটাকে ব্যবহার করে সে কি করবে? এটিপি তৈরি করবে এবং NADPH তৈরি করবে। তাহলে এখন কি আর করবো না? আচ্ছা, এটা লিখে শেষ। 2 লাইন লেখেন, 2টা লাইন দেখেন। সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরি প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। সূর্যালোকের শক্তিকে কাজ ব্যবহার করে এটিপি তৈরি প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরি প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। লেখেন, কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে এটিপি ও NADPH+H+ কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে এটিপি ও NADPH+H+ এর শক্তি ব্যবহার হয় বলে এটিপি ও NADPH+H+ কে আত্তীকরণ শক্তি বলে, অ্যাসিমিলেটরি এনার্জি বলে। আচ্ছা, শক্তি ব্যবহার হয় বলে এটিপি এবং NADPH2 কে আত্তীকরণ শক্তি বলে, অ্যাসিমিলেটরি পাওয়ার কাকে বলে? এটিপি এবং NADPH2 কে বলে। কারণ কি, মানে সানলাইটের যে শক্তিটা এটা কার ভেতরে লুকায়িত থাকলো? এটিপির ভেতরে থাকলো। এর জন্য বলা হয় এটিপি কে বলা হয় অ্যাসিমিলেটরি পাওয়ার, আত্তীকরণ শক্তি। মানে এর মধ্যে শক্তি লুকায়িত আছে, অ্যাসিমিলেশন হয়েছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাসিমিলেটরি। আচ্ছা, এ পর্যন্ত থাকুক। হ্যাঁ।